সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এতে বন্ধ হয়েছে পাকস্থলীর রক্তক্ষরণ। শুক্রবার বিকেলে ডাক্তার AQM মুহসিনের তত্ত্বাবধানে বেগম জিয়ার এন্ডোস্কোপি হয় বলে জানিয়েছে তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন। দখল বিল ভরাটার গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনে যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দখল বিল ভরাটার গায়ে গায়ে বহুতল ভবন নির্মাণ চলছে প্রকাশ্যে। সম্পূর্ণ আইন বিরোধী হলেও ঢাকায় এই অনিয়মই যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এমন বাস্তবতায় রাজুক থাকার পরও নতুন কর্তৃপক্ষ গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু বর্তমান আইনে যেখানে মানা হচ্ছে না, সেখানে নতুন কর্তৃপক্ষ কি পরিস্থিতি বদলাতে পারবে? কতটা কাজে আসবে নতুন আইন? এই অবস্থায় নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্রাহ্মণবাড়িয়া ও বান্দরবানে দেখা দিয়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। এতে সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট। রোগীর চাপ সামলাতে হিমশিম অবস্থা কর্মরতদের। এবার শুনবেন বিস্তারিত। চলছে এবং ক্ষণে ক্ষণে এর সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে তার শারীরিক অবস্থার প্রেক্ষাপটে। তো এই মুহূর্তে আজকে এখন পর্যন্ত তার শারীরিক অবস্থা কেমন আছে, কি অবস্থায় আছেন তিনি, সেটি দলের পক্ষ থেকে, তার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমাদেরকে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি। গতকালকেও আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফিং না করলেও আমরা জানতে পেরেছি যে তার একটি এন্ডোস্কোপি করা হয়েছে এবং সেখান থেকে তার শারীরিক অবস্থার কিছু উন্নতি করার চেষ্টা করা হচ্ছিল। তবে তার যেহেতু প্রধান যে অর্গানগুলো আছে সেগুলো আসলে কার্যত আগে থেকেই অসুস্থ। কিডনি, লিভার এবং ফুসফুস, এই রকম যে হৃৎপিণ্ড, সব কিছু মিলিয়ে সবগুলো অর্গানেই কোনো না কোনোভাবেই ক্ষতিগ্রস্ত এবং অসুস্থ, এবং দীর্ঘদিন থেকেই তিনি এরকম অসুস্থতা নিয়েই আস্তে আস্তে এরকম একটা অবস্থার মধ্যে পড়েছেন। এবং এর মধ্যে আপনারা জানতে পেরেছেন যে এখানে তিনি যে ভর্তি হয়েছেন 14 দিন আগে, তখন থেকে তারপরে তার নিউমোনিয়ার প্রকোপটা বেড়ে গিয়েছিল এবং যার ফলে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং অসুস্থ হয়ে পড়ে ধারাবাহিকভাবে এই অসুস্থতা বাড়তেই থাকে। তবে এখন যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে জানতে পেরেছি যে তার শরীর এখন ওষুধ বা চিকিৎসা গ্রহণ করছে, কিন্তু তিনি আসলে সবার সাথে কথা বলতে পারছেন না, এরকম বিষয়টি আমরা জানতে পেরেছি। আর আরেকদিকে সেটি হচ্ছে কাতার সরকারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আজকে বিকেলের আসার কথা, সেটি নিয়ে আবারও সংশয় তৈরি হয়েছে এবং সেটি আসছে না। জার্মান থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা হচ্ছে সেটি আসছে না। আমরা একটি গণমাধ্যমের বরাতে এবং আরও বেশ কিছু জায়গায় খোঁজখবর নিয়ে জানতে পেরেছি যে এই এয়ার অ্যাম্বুলেন্সটি 9 বা 10 তারিখের দিকে আসতে পারে। তবে সব কিছু বিবেচনা করে যাই হচ্ছে, যাই হবে, সব কিছুই আসলে সিদ্ধান্ত হবে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে। তার তখনকার সময়ে যে শারীরিক অবস্থা হবে সেই প্রেক্ষাপটে তাকে লন্ডনে নেওয়া যাবে কি যাবে না তারা সিদ্ধান্ত দেবেন। সেই সিদ্ধান্তের উপর ভিত্তি করেই তারপরে সিদ্ধান্তটি নেওয়া হবে। তবে এয়ার অ্যাম্বুলেন্সের যে বিষয়টি, সেটি গতকালকে যান্ত্রিক ত্রুটির কারণে কাতার সরকারের এয়ার অ্যাম্বুলেন্সটি আর না আসার পরে তারপরে তড়িঘড়ি করে বিকেলবেলা আমাদের সিদ্ধান্ত জানানো হয় যে আজকে বিকেল নাগাদ জার্মান থেকে আরেকটা এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা। তবে সেটিও এখন আসা বা না আসা নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে যদি তার শারীরিক অবস্থা বিদেশে নেয়ার মতো হয়, মেডিকেল বোর্ড যদি সায় দেয়, তাহলে এয়ার অ্যাম্বুলেন্স যে কোনো সময় চলে আসতে পারে ঢাকা বিমানবন্দরে এবং তাকে বিদেশে নেওয়া হতে পারে। তো এখন পর্যন্ত গতকালকে রাতে 11:30 পর্যন্ত ডক্টর জোবায়দুর রহমান তিনি এখানে হাসপাতালেই ছিলেন, সেখান থেকে বাসায় গেছেন এবং আজকে এখনও পর্যন্ত তিনি এখন পর্যন্ত আসেননি এবং তিনিও এই মেডিকেল বোর্ডের সদস্য, যার ফলে বারবারই মেডিকেল বোর্ডের সদস্যরা তার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং পর্যবেক্ষণের সাপেক্ষেই নিশ্চয়ই সিদ্ধান্ত নেওয়া হবে এবং দেশবাসী যেমন অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা ১০০ বছর ছই ছই নবী হোসেন একসময়ে যে জমিতে ফসল ফলিয়েছেন সেখানে গেল দশকে দাঁড়িয়ে গেছে একের পর এক বহুতল ভবন। বলছিলেন বালু দিয়ে ভরাট করে জলাভূমিতে নির্মিত এসব ভবন কতটা ঝুঁকিপূর্ণ। ভূমিকম্প দাঁড়া দিলে মন থরথরে কাঁপে ভাঙে পড়ে যায়। ধানের জমি আসছিল মেশিন লাগাইয়া ডেজার লাগাইয়া একটা সব বোঝা লইছে। দীর্ঘদিন ধরে রামপুরা খালের উপর নির্ভর করেই জীবন চলছে শাহ আলমের। তিনিও বলছিলেন কিভাবে খালের জায়গা দখল করে গড়ে উঠছে এই নগরী। মাটির গাবান নাই, সব বালু। এই বালু ফেলাই দেয় না 10 তলা 8 তলা সমান আছে। কিন্তু জলাধার সংরক্ষণ অথবা ভবন নির্মাণের সব আইনেই খাল, বিল কিংবা ডোবায় ভবন তৈরি অবৈধ। সারা বিশ্বেই জলাভূমিতে বালু ফেলে ভবন নির্মাণে আছে সুনির্দিষ্ট বিধি। তবে বাংলাদেশে এর ব্যত্যয় রোজকার চিত্র। ছোট আকৃতির ভবন থাকে তাও দুর্যোগটা কম হয়, কিন্তু যখন ভবনের উচ্চতা যত বাড়তে থাকে তত বেশি তার বিপদের সংখ্যাটা। জলাশয় জলাভূমি ভরাট করার যত ধরনের হাউজিং আছে সবগুলো হাইলি ভালনারেবল। যতই আপনি এখানে ইঞ্জিনিয়ারিং করেন সেখানে কিন্তু একটা বড় ঝুঁকি থেকে যায় ভূমিকম্পের সময়। ভূমিকম্পের মাত্রা এবং তীব্রতা শুধুমাত্র জলাভূমিতে ভবন হওয়ার কারণে তার তীব্রতা বেশি। এর বাইরেও একই দেয়ালে পাশাপাশি দাঁড়িয়ে পড়া ভবনও হয়তো কেবল এ শহরেই চোখে পড়ে। এসব ঠেকাতে লোকবল সংকটের কথা বলে অসহায়ত্ব প্রকাশ করা রাজুকি আবার সরকারি আবাসন প্রকল্প নির্মাণে ব্যাপক আগ্রহী। দেশের আইন অনুযায়ী 5 তলার উপরে যে কোনো দুটি ভবনের পাশাপাশি কম করে 2.5 থেকে 3 মিটারের ফাঁকা জায়গা রাখার কথা। তবে নতুন করে তৈরি হওয়া এসব ভবনের কোনোটি সেই নিয়ম মানে না। এমন পরিস্থিতিতে নতুন রাজুক অধ্যাদেশের খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার, যেখানে স্থাপনা ও নির্মাণ কাজের অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠন ও জমির পুনর্বিন্যাস থেকে শুরু করে জলাশয় ও প্রাকৃতিক জলাধার সুরক্ষার বিধান রাখা হচ্ছে। তবে প্রশ্ন, বিদ্যমান আইনের প্রয়োগে যেখানে ব্যর্থ সেখানে নতুন কর্তৃপক্ষ আর আইন কতটা কাজে আসবে? রাজুকি তো কাজ করছে না, রাজুকি তো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। কোনো মনিটরিং দেখতেছি না আমরা। নতুন প্রতিষ্ঠান পরে করেন না, আপনার তো আমাদের তো অর্থের অভাব আছে, লোকবলের অভাব আছে। তা আপনি এত জরুরি কি দরকার? চোখের সামনেই একের পর এক আমাদের ডেভিয়েশন হয়, খাল ভরাট হয়ে যায়, ভবনগুলো মানে অবৈধভাবে নির্মিত হয়। রাজুক চেয়ে এসে দেখে মূলত হচ্ছে তাদের আগ্রহ এবং দুর্নীতি। এটাকে যদি আমরা মানে তার মূল যদি আমরা সরাতে না পারি তাহলে যতই আইনি সংস্কার করা হোক কাজ হবে না। কেবল আইন তৈরি নয়, বরং আইন মানতে বাধ্য করতে নিয়ন্ত্রক সংস্থার সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ বিশেষজ্ঞদের। অনেক পরিকল্পনার আইনগুলো পরিবর্তন করতে গিয়ে বিভিন্ন মাফিয়ারা কাজ করেছে। কারা কিভাবে করলো, কিভাবে এই শহরটাকে মৃত্যুকূপ বানানো হলো, কেন আমাদের এই ভূমিকম্পে আমরা তটস্থ থাকি অথচ আমরা জানি যে আমাদের বড় ভূমিকম্প আসতে পারে, কারা বিল্ডিং কোড না মেনে ভবন বানায়। পুরো বিষয়টি আসলে তদন্ত হওয়া উচিত শ্বেতপত্রের মাধ্যমে, যার মাধ্যমে পুরো চক্রটা বেরিয়ে আসবে। যে সমস্ত ভবনগুলো ঝুঁকিপূর্ণ সেগুলো আপনি বন্ধ করে দেন, সেগুলোকে কিভাবে সাপোর্ট করে উন্নত করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করেন এবং মনিটরিং করেন কালকে থেকে যেন কেউ অবৈধভাবে রাজুকের প্ল্যানের বাইরে যেন কেউ করতে না পারে। যদিও নতুন অধ্যাদেশে প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের রাজুকের সঙ্গে সংযুক্ত চুক্তি কিংবা শেয়ারে যুক্ত থাকার নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ইতিবাচক বলছেন সংশ্লিষ্টরা। 2010 সাল ছিল শেয়ার বাজারে সবচেয়ে উত্তেজনার নাম। বাজারের ঊর্ধ্বগতির পারদে তাল মেলাতে মানুষ সম্পদ বন্ধক আর গয়না বিক্রির টাকা নিয়ে আসে পুঁজিবাজারে। শেষ পর্যন্ত সর্বস্ব হারিয়ে পথে বসে অনেক বিনিয়োগকারী। তথ্য বিশ্লেষণে দেখা যায় মোট 16,894 কোটি টাকার মার্জিন ঋণ দেওয়া হয়। মোট ঘাটতি 10,500 কোটি টাকার বেশি। এমন অবস্থায় সমপরিমাণ টাকা প্রণোদনা মডেল চালু করে সরকার। একইভাবে বাজার ফেরাতে 15 বছর পর আবারও শেয়ার বাজারে 5 ব্যাংকের পর বন্ধ হতে যাওয়া ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের সাধারণ বিনিয়োগকারীদেরও ক্ষতিপূরণ দেওয়ার কথা ভাবছে সরকার। অ্যাকাউন্টিং প্রসিডিউর অনুযায়ী এই শেয়ারগুলো জিরো হওয়ার কথা। বাংলাদেশ ব্যাংক সে কাজটাই করেছে। অনেকের কাছে, সাধারণ মানুষের কাছে এটা অমানবিক বলে বিবেচিত হতে পারে, কারণ তারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাষ্ট্র আবার এই বিষয়টি সরকার এটাকে অ্যাড্রেস করেছে। একই ঘটনা এনবিএফ এর ক্ষেত্রে ঘটতে পারে। ক্ষতিপূরণের আর্থিক মূল্য যত ক্ষুদ্রই হোক, আর্থিক খাত বিশ্লেষকদের মতে এমন চর্চা শেয়ার বাজার দেখভালের দায়িত্বে থাকা নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতা চাপা দেয়া। যে কোনো মার্কেট ফল করার পিছনে রেগুলেটরও দায়িত্ব আছে এবং রেগুলেটর শুড বি পানিশড। শুধুমাত্র ইনভেস্টররা না, শুধুমাত্র কোম্পানি ওনাররা না, ইভেন দ্য রেগুলেটর শুড অলসো বি পানিশড। এবং ওইটা হলে কিন্তু দেখবেন এই সমস্ত জিনিসপত্র কমে যাবে।
এনবিএফআই এর অবসায়নের এই পদক্ষেপে সরকারি কোষাগার থেকে অন্তত 10 থেকে 12,000 কোটি টাকা খরচ হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ঘাটতি বাজেটের দেশে ক্ষতিপূরণের এই অর্থ দিতে হবে কোনো খাত থেকে কাটছাঁট করে অথবা কর থেকে অথবা টাকা ছাপিয়ে, যার মূল্য বৃহৎ অংশের মানুষের যাপিত জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। শিক্ষা যেতে পারতো, হেলথে যেতে পারতো, আপনার ডেভেলপমেন্ট বাজেটে যেতে পারতো। এটা তো এই টাকাটা তো একটা ইকোনমিতে কোন একটা পাপের শাস্তি সাধারণ জনগণ পাচ্ছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের আওতায় আসছে ফার্স্ট ফাইন্যান্স, আবিবা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স লিমিটেড, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স। এছাড়া আরও 11টি দুর্বল প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক। হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, শয্যা সংকটে মেঝেতেও চলছে চিকিৎসা। ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা, আক্রান্তদের বেশিরভাগই শিশু। প্রতিদিন সদর হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন রোগী, চাপ বেশি হওয়ায় দেখা দিয়েছে শয্যা সংকট। সেবা পাইলাম না, কোনো একটা সিট পাইলাম না, ফ্লোরের মধ্যে 2 দিন যাবত থাকছি। ঠান্ডার মধ্যে ফ্লোরের মধ্যে বসে তেমন লাগে। নিজের স্যালাইন মেলা সব লাগাইছি, এরপর ডাক্তার কোনো খবর নাই। জ্বালা যন্ত্রণা করে, পাতলা বাইরে করা যায়, পাতলা বাইরে করা যায়, আর তো সেবা নিতে চান। কর্তৃপক্ষ বলছে জনবল সংকট থাকলেও রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন কর্মকর্তারা। আমরা চেষ্টা করে যাচ্ছি এই যে সকল ডাক্তার বা যে জনবল রয়েছে এর মাধ্যমে এই বিপুল সংখ্যক রোগীকে সেবা দেওয়ার জন্য। বহুতল ভবন স্থান সজ্জার ব্যাপারটা আরেকটু বৃদ্ধি করতে পারি, আর তাই আমরা আমাদের এই জেলার সবাইকেই মানসম্মত স্বাস্থ্যসেবা দিতে পারবো। পার্বত্য জেলা বান্দরবানেও দেখা দিয়েছে নিউমোনিয়া সহ নানা মৌসুমী রোগের প্রকোপ। গত 1 মাসে এসব রোগে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন শতাধিক রোগী, যাদের বেশিরভাগই শিশু। একই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও। পর্যাপ্ত শয্যা না থাকায় হাসপাতালের করিডোর ও মেঝেতে রেখে চলছে চিকিৎসা সেবা। পাহাড়ি এলাকা ঠান্ডা বেশি, তার জন্য চলে আসছে। নিউমোনিয়া ধরা খাইছে, তারপর ভর্তি রাখছে এখানে। যারা প্রায় গুরুতর অবস্থায় আসে ওগুলো আমরা সর্বত চেষ্টা করি ওদেরকে যে ডক্টরের কথা নির্দেশ অনুযায়ী ওষুধপত্র দিয়ে সুস্থ করার জন্য। শীতে বিশেষ সতর্কতার পরামর্শ চিকিৎসকদের। শীতটা একটু বেশি, কুয়াশা বেশি, তাই আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। বান্দরবান সদর হাসপাতালে গত 1 মাসে 252 জন নিউমোনিয়ায় আক্রান্ত রোগী চিকিৎসা নিয়েছেন।